কিন্তু যে দৌড় আপনারা শুরু করেছেন, কোথায় দৌড়টা শেষ করবেন এটা জানতে পারাটা গুরুত্বপূর্ণ। এটাকে বন্ধ করতে হবে। এভাবে ইসরায়েলকে মোকাবেলা করা যাবে না, এভাবে জায়নবাদীদেরকে মোকাবেলা করা যাবে না। সুতরাং আমরা পণ্য বয়কট করব, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে। কিন্তু এভাবে লুটপাট চালিয়ে, এভাবে আপনি একটা মত সন্ত্রাস চালিয়ে আমরা কিন্তু এই সংকটের সমাধান করতে পারবো না। তাতে বাংলাদেশের সম্পর্কে বাইরে বরঞ্চ নেতিবাচক বার্তা যাবে। যখন একটা বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে চলছে, যখন শত শত বিদেশি কোম্পানি বাংলাদেশে আসছে নতুন করে বিনিয়োগ করবার জন্য, তখন যদি এরকম মত সন্ত্রাস চলতে থাকে, তখন কোনো বিনিয়োগকারী কিন্তু আস্থা পাবে না বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য। সুতরাং প্রতিবাদ করব, বয়কট করব, কিন্তু মত সন্ত্রাসের নামে লুটপাটের যে তৎপরতা চলছে, কোনোভাবেই এটাকে বরদাস্ত করা যাবে না। যারাই করুক না কেন, কোনো রাজনৈতিক দলকে পরিষ্কার করে বলবো, এই মত সন্ত্রাসকে কোনোভাবে অনুমোদন করবেন না। এটা বাংলাদেশ সম্পর্কে ভুল বার্তা যাবে। আর সর্বশেষ আমি যে কথাটা বলতে চাই, দুটো ব্যাপারে আপনাদের মনোযোগ আকর্ষণ করব। আমরা ইসরায়েলের বিরুদ্ধে ৭৬ বছর ধরে একটা ইন্তিফাদা চলছে। ইন্তিফাদা মানে হলো জাগরণ, গণপ্রতিরোধ, গণ অভ্যুত্থান। ইসরায়েলে গত ৭৬ বছর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের যে মানুষ, আমরা মুসলমান হিসেবে যেমন আমরা তাদের পাশে দাঁড়াই, একই সাথে একটা জনগোষ্ঠীকে, দেশকে ধ্বংস করবার জন্য তাদের যে সাম্রাজ্যবাদী তৎপরতা, তার বিরুদ্ধে আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার বিরুদ্ধে আমরা অবস্থান নিই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ইরাকে যখন মার্কিন আগ্রাসন, সবার আগে আমরা রাস্তায় নেমেছি। আফগানিস্তানে যখন মার্কিন দখলদারিত্ব, তার বিরুদ্ধে সবার আগে আমরা রাস্তায় নেমেছি। এটা কেবলমাত্র ধর্মীয় পরিচয়ের জন্য নয়। যেখানে আগ্রাসন, যেখানে আক্রমণ, যেখানে যুদ্ধ বা তৎপরতা, যেখানে গণহত্যা, তার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আমরা সেখানে সোচ্চার রয়েছি। ফিলিস্তিনের প্রতি আমাদের একটা রক্তের দায় আছে। 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ইয়াসির আরাফাতের নেতৃত্বে, তখন তারা আমাদের মুক্তিযুদ্ধে পক্ষে তার অবস্থান নিয়েছিলেন। সুতরাং আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, জর্জ হাবাস, বিখ্যাত বিপ্লবী নেতা, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধা, এবং তাদের নেতৃত্বে, ফলে সেখানে ফিলিস্তিনে কেবলমাত্র মুসলমান বাস করে না, ওখানে খ্রিস্টান সম্প্রদায় থেকে শুরু করে আরো নানা ধর্মের মানুষও ফিলিস্তিনের মানুষ আছেন। সুতরাং সবাইকে আজকের একবিংশ শতাব্দীতে আজকে যারাই হামলা আক্রমণ করবে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, তার বিরুদ্ধে গণপ্রতিরোধ আমাদেরকে জোরদার করতে হবে। এই লড়াই যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে, ততদিন বাংলাদেশের মানুষ আমরা ফিলিস্তিনের রক্তের দায় পরিশোধ করার জন্য ফিলিস্তিনের পক্ষে আমরা আছি। আমরা অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই, অবিলম্বে আগ্রাসন, দখলদারিত্ব বন্ধের আমরা দাবি জানাই, এবং স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষে বিশ্বের যে জনমত গড়ে উঠেছে, সেই জনমতকে বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের সাথে মিলিয়ে আমরা ইসরায়েলকে বাধ্য করতে চাই, ওদেরকে আমরা আত্মসমর্পণ করাতে চাই। আর বাংলাদেশের ব্যাপারে দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব। দুদিন আগে দেখলাম যে আমাদের এখানে ভারত ট্রান্সশিপমেন্ট তারা বন্ধ করে দিয়েছে। আমরা যেটুকু বাণিজ্যিক সুবিধা পেতাম ভারতের কলকাতা বিমানবন্দরে, পশ্চিমবাংলার পোর্টে, সেই সুযোগ তারা বন্ধ করে দিয়েছে। ট্রান্সশিপমেন্ট সুবিধা নিয়ে আমরা নেপাল, ভুটানের মতন দেশে আমাদের বাণিজ্যিক পণ্য আমরা কিছুটা রপ্তানি করতে পারতাম। এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি এককভাবে ভারত বন্ধ করতে পারে না। এটা ভারতের কোনো সৎ প্রতিবেশীর পরিচয় নয়, এটা কোনো বন্ধুত্বের কোনো নমুনা নয়। কদিন আগে মাত্র ব্যাংককে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রধান উপদেষ্টা, তার যে গুরুত্বপূর্ণ বৈঠক, আমরা আশায় বুক বেঁধেছিলাম যে 8 মাস পরে হয়তো আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কে যে বরফ, সে বরফ কিছুটা গলতে শুরু করেছে। কিন্তু কার্যত আমরা লক্ষ্য করেছি ভারত কার্যত সেই বৈঠকের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে তাদের তৎপরতা তারা অব্যাহত রেখেছে। আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা একতরফা ভাবে এভাবে কোনো আন্তর্জাতিক চুক্তি
আপনারা বাতিল করতে পারেন না। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমাদের বাগেরহাটের যে রামপাল বিদ্যুৎ প্রকল্প, যেটা ভারতের স্বার্থে নেওয়া হয়েছিল, এরকম অনেকগুলো প্রকল্প, এগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। ভারতের সাথে স্বাক্ষরিত যাবতীয় দেশ বিরোধী, নিরাপত্তা বিরোধী চুক্তিগুলো প্রকাশ করা দরকার, পর্যালোচনা করা দরকার। যেগুলো জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলো বন্ধ করা দরকার। ভারতের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা আমাদের যাবতীয় দ্বিপাক্ষিক সমস্যা আমরা সমাধান করতে চাই। সমতা, ন্যায্যতা, সমাংশিকারিতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের যাবতীয় সংকট আমরা কাটিয়ে উঠতে চাই। কিন্তু পরিষ্কার বলতে চাই, ভারত বাংলাদেশকে যদি হাসিনা জমানার মতন যদি ক্লায়েন্ট স্টেট করে রাখতে চান, যদি বাংলাদেশ অনুগত রাষ্ট্র হিসেবে থাকবে, এই চেতনা থেকে আপনারা বেরিয়ে আসেন। 8 মাস পার হয়েছে, এখনো পর্যন্ত অভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশ, আমাদের যে গণতান্ত্রিক অভিযাত্রা, ভারতের নীতি নির্ধারকরা এখন এই থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করেননি। আমরা বলতে চাই, হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখলে আপনারা ভুল করবেন। দিল্লির সাউথ ব্লককে নীতি নির্ধারকদেরকে বলতে চাই, বাংলাদেশের বিশেষ কোনো দলের সাথে নয়, এদেশের জনগণ তাদের সাথে সম্পর্কটা তৈরি করুন। আমরা সব প্রতিবেশীর মতো বসবাস করতে চাই। আর আপনারা যদি আমাদের ঝুঁকির মধ্যে ফেলেন, তাহলে কিন্তু এই অঞ্চল কিন্তু অস্থিতিশীল হতেই থাকবে। আর শেষ কথা বলতে চাই, গতকালকে দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি ঢাকার বাইরে যে সমাবেশে বলেছেন, তার কথা মানুষটা কি বলছে, এই সরকারকে আরো 5 বছর ক্ষমতায় থাকা দরকার। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আপনি কি সরকারের মনের কথাটাই আপনার মুখ দিয়ে আপনি কি উচ্চারণ করলেন? যদি সরকারের মনের কথাটা যদি আপনি উচ্চারণ করে থাকেন, সরকারের উচিত হবে পরিষ্কার করে দেশবাসীকে কথাটা পরিষ্কার করে বলা, আপনাদের মতলবটা কি, উদ্দেশ্যটা কি। কিন্তু আমি বলতে চাই, আমি এখনো পর্যন্ত সরকারের উপর আস্থা রাখতে চাই। আমি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, তার উপর আমি আস্থা রাখতে চাই। তিনি আগামী ডিসেম্বর বা জুন মাসের মধ্যে তিনি নির্বাচনের যে কথা বলেছেন, বাংলাদেশে একটা নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধিত্বমূলক সরকার, তিনি যে পথে যাচ্ছেন, আমি তার উপর এখন আস্থা রাখতে চাই। কিন্তু আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি যদি আগামী 5 বছরে ক্ষমতায় থাকার কথা বলেন, জনগণের দোহাই দিয়ে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠবে, সরকারের মতলব নিয়ে প্রশ্ন উঠবে। আপনাদের হিডেন কোনো এজেন্ডা আছে কিনা, গোপন কোনো এজেন্ডা আছে কিনা, এগুলো নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে। সেজন্য বলতে চাই, অতি কথন বন্ধ করুন, এখন বাড়িয়ে কথা বলা বন্ধ করুন। মানুষের নাম করে আপনারা যেগুলো করছেন, তাতে সরকারের সাথে রাজনৈতিক দলগুলো আরো দূরত্বটা তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, অবিশ্বাসের জায়গাটা বাড়বে। তাতে আমরা যেটুকু অর্জন করতে পারতাম, সে অর্জন কিন্তু বিনষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। সরকারকে সেজন্য বলবো, আমি প্রফেসর ইউনূসকে বলবো, আপনার উপদেষ্টা থেকে সতর্ক করুন। যারা সতর্ক হবেন না, প্রয়োজন বোধে তাদেরকে আপনি বরখাস্ত করুন। নতুন দায়িত্বশীল ব্যক্তিবর্গকে দায়িত্ব দিন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরের নির্বাচনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছে, তাকে আমরা স্বাগত জানাই। জাতীয় ঐক্যমত্য কমিশন হয়েছে, সেখানে আমরা মতামত দিয়েছি। আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন আলাপ আলোচনা করে সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা একটা বোঝাপড়া তৈরি করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা একটা সনদ, একটা সমঝোতা তৈরি করব, যার উপরে ভিত্তি করে আমি বিশ্বাস করি এবছরের ডিসেম্বরের মধ্যেই, এমনকি অক্টোবর নভেম্বর মাসের মধ্যেও নির্বাচন করা সম্ভব, যদি সরকারের রাজনৈতিক সদিচ্ছা কাজ করে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু সরকারের মধ্যে বোঝা যাচ্ছে অনেকগুলো সরকার কাজ করছে। ফলে এতগুলো সরকার যদি একসাথে কাজ করে, কোন সরকারের অধীনে বাংলাদেশ চলবে, এটা কিন্তু খুবই উদ্বেগের কথা। সরকার গত রোজার মাসে ঈদ যাত্রায় তারা কিছু ভালো স্কোর করেছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। কিন্তু যে দৌড় আপনারা শুরু করেছেন, কোথায় দৌড়টা শেষ করবেন, এটা জানতে পারাটা গুরুত্বপূর্ণ।